আসসালামু আলাইকুম। শুরু করছি মন বাড়িয়ে ছুঁই। পর্ব ২ লিখেছেন ফাবিহা মম। তোপের মুখে পদত্যাগ করল চেয়ারম্যান। পুরো গ্রামবাসীর অবস্থা বিস্ময় চূর্ণ। ঘণ্টাখানেকের ভেতর পুরো খেলাটা যেন উল্টে গেছে। দাবার গুটিগুলো শেষ মুহূর্তে ঘুরিয়ে দিয়েছে। পদত্যাগের পেছনে কে জড়িয়েছিল কেউ জানে না। তানভীরের দুই চোখ শুধু কৌতূহল দপদপ করছে। সামান্য একটা ফোন কলে সমস্ত আয়োজন ভণ্ডুল হয়ে যাবে এমন কিছুর কল্পনাও করেনি সে। সুজলা অজস্র প্রশ্নের হিসাব নিয়ে বাড়ি ফিরলেন। আজ যেখানে মেহিনুরের অবস্থা খারাপ হতো সেখানে চেয়ারম্যানের অবস্থা ১২টা বেজে গেছে। এটা কোনো স্বাভাবিক ঘটনা না। গুরুত্বর টোপ না ফেললে মেহিনুর আজ ব্যস্ত না। সুজলা হাত মুখ ধুয়ে নিজের ঘরে গেলেন। ফ্যানের সুইচে টিপ দিয়ে বিছানায় গিয়ে বসলেন। স্থির ফ্যানটা জড়তা ভেঙে ৩ পাখায় ঘুরতে আরম্ভ করলো। গরমের জন্য গলাটা শুকিয়ে কাঠ। এক গ্লাস ঠান্ডা শরবত পেলে বুকটা ঠান্ডা হয়ে যেত। শরবতের কথাটা ভাবতে না ভাবতেই কাঠের দরজায় ঠক ঠক শব্দ হলো। বিনয়ী সুরে ডেকে উঠল, ও ভাবি। কণ্ঠ চিনতে দেরি হয়নি। দরজার দিকে চোখ রেখে হ্যাঁ সূচকে আসতে বললেন তিনি। সুজলা অব্যক্ত ইশারা পেয়ে চঞ্চল পায়ে শেফালি ঢুকল। শেফালির রোদে পোড়া মুখটা আজ বেশি করুণ দেখাচ্ছে। চেহারায় কি মলিন ছাপ। দিনের পর দিন সংসারের পেছনে খাটাটা সহজ কর্ম ছিল না। আজ শেফালির আন্তরিকতা দেখে মনটা ঠান্ডা হয়ে গেল। লেবুর শরবতটা নিয়ে আফসোস করছিলেন। অমনি শেফালি বন্দোবস্ত করে এলো। ঠান্ডা গ্লাসটা সুজলার হাতে ধরিয়ে প্রথম প্রশ্ন করল, চিন্তায় থাকবার পারতাছি না ভাবি। ওইখানে কি হইছে এল্লা খুইলা কন। পরানটা এখনো ফরফরাইতেছে। শেফালির উদ্বিগ্ন চেহারা দেখে হাসলেন সুজলা। চিন্তায় চিন্তায় প্রখর গুনেছে একটু নিশ্চিত। পাশে বসার ইঙ্গিত ঠুকে ঠান্ডা গ্লাসটা চুমুক দিলেন। তৃপ্তির স্বাদে চোখ দুটো বন্ধ করে গলাটা ভিজিয়ে নিলেন। শেফালি এখনো অস্থির চাহনিতে ছটফট করছে। যে পর্যন্ত পুরো ঘটনা না শুনবে সেই পর্যন্ত শান্তি নেই। আত্মাটা ঠান্ডা হবে না। সুজলা গ্লাসটা খালি করে বিছানার উপর রাখলেন। মাথাটা ঠান্ডা করে কয়েক মিনিট চুপ রইলেন। ঘটনাটা ঠিকঠাক মতো বলার জন্য গুছিয়ে নিলেন। গভীর চিন্তা থেকে ডুব দিয়ে স্বাভাবিক গলায় বললেন, সারা বছর যেই এমপির খোঁজ নেই সেই এমপি আজ চেয়ারম্যানকে ফোন করেছে। এ কথা তোমার বিশ্বাস হয়? শেফালি অবশ দৃষ্টিতে ভ্রু কুঁচকাল। আসল মানেটা বোঝার জন্য বলল, এমপি মানে? এবার শেফালির দিকে দৃষ্টি ঘোরালেন তিনি। মূল কথাটি বলতে কোনো প্রকার ভনিতা করলেন না। জোরে একটা শ্বাস ছেড়ে ভাবুক গলায় বললেন, সব কিছু গোলমাল লাগছে। আজকের ঘটনার জন্য এমপির কল আসাটা চারটিখানি ব্যাপার না। এখানে পলিটিক্স খাটিয়ে সব কিছু উল্টে দিয়েছে মেজো বউ। যেই চিন্তা নিয়ে বাড়ি থেকে বের হলাম সেখানে তার কিছুই হয়নি। প্রচুর সন্দেহে কাজ করছে। আজকের মতো তাজ্জবের ঘটনা দ্বিতীয়টা দেখিনি। সামান্য সালিসির ব্যাপারের জন্য এমপি কখনো এসবে ভিড়ায় না। এসব ছোটোখাটো মীমাংসা দুপক্ষের মধ্যে স্বাভাবিকভাবে মিটে যায়। অথচ দেখো আজকের ঘটনাটা মেয়র ডিঙিয়ে সোজা এমপির কাছে চলে গেছে। এমপি সাপ তো ইজ্জত মেরে শেষ। ওই বদমাসটা যে অপমান করছিল আমার মেহিনুরকে, যেসব কথা বলেছে মনে করলে ঘেন্না পায়। মেহিনুরকে পা ধরে ক্ষমা চাইতে বলেছিল। আমি একদম না করে দিয়েছিলাম। পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছিল। তখনই কোত্থেকে এমপির ফোন আসলো। সব কিছু ঝড়ের মতো ভণ্ড করে শেষ। চেয়ারম্যান ভয়েই পারে না লুঙ্গি ভিজিয়ে দেয়। পরে মাফ টাফ চাইলো, মেহিনুরকে যেতে দিল। আমিও চুপচাপ ওদের নিয়ে চলে আসলাম। কি ধরনের মুসিবত থেকে রক্ষা পেয়েছি বলে বোঝাতে পারবো না। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, মেয়েগুলোকে সহি সালামতে আনতে পেরেছি। সারা রাস্তায় শুধু এটাই ভেবেছি, কে এমপির কানে খবর দিল। পুরো ঘটনা শোনার পর শেফালি যার পরানি অবাক। আজকের দিনে কেউ ২ পয়সা দিয়ে সাহায্য করে না, সেখানে এমপির কানে দূত তো পাঠিয়ে দিল। কে করলো এই কাজ? এত বড় সাহসের কাজ আরামপ্রিয় গ্রামবাসীরা করবে? অসম্ভব। শেফালির সাথে সাথে নিজের মতো পেশ করে বলল, আমার তো বিষয়টা সোজা লাগতেছে না। মানুষের লাগিয়ে কিচ্ছু করবার চায় না, ওইখানে এত বড় উপকার করব। আপনার কি সব কিছু ঠিকঠাক লাগতেছে?
শেফালির প্রসঙ্গটা অযৌক্তিক নয়। গ্রামের একটা মানুষও ঝামেলার ভেতরে জড়াতে চায় না। সবাই গা বাঁচিয়ে চলতে প্রস্তুত। এমত অবস্থায় বাইরে থেকে সাহায্য আসাটা ভেলকি ছাড়া কিছুই না। সুজলার মনটা সেই থেকে খচখচ করে যাচ্ছে। আসল খটকাটা ধরতে না পারলেও কিছুটা যেন বুঝতে পারছেন। সুজলাকে চুপ থাকতে দেখে প্রশ্ন করলেন শেফালি, কিছু ধরবার পাইছেননি? বুঝছেন কিছু? সশব্দে নিঃশ্বাস ছাড়ল সুজলা। নিঃশ্বাসের শব্দটা অন্যান্য দিনের তুলনায় বেশ শব্দযোগে ছেড়েছেন। শেফালি হয়তো গোড়ার দিকটা এখনো বুঝতে পারেনি, কিন্তু তিনি সেটা স্পষ্টভাবে বুঝে গেছেন। ধীরে সুস্থে হয় সব হিসাব আয়নার মতো দেখতে পেলেন। পাশ থেকে শেফালি নানা ধরনের প্রশ্ন করে যাচ্ছে। বিভিন্ন ব্যাপারে নিয়ে শঙ্কা অনুভব করেছে। মেহিনুরের উপর শকুন দৃষ্টি পড়ল কিনা সেটা নিয়ে কথা তুলছে। ঠিক ওই সময় শেফালির কথাকে অগ্রাহ্য করে সুজলা নড়চড়ে উঠলেন। অনেকটা অন্যমনস্ক দৃষ্টিতে শান্ত সুরে বললেন, মেজবউ, শেষের চালটা যে ফেলেছে তাকে তুমি চেনো? অপ্রস্তুতভাবে ভ্রু কুঁচকাল শেফালি। চেনো মানে? ভাবির কিসের ইঙ্গিত দিচ্ছে? মেহিনুর যে ঘোরতর বিপদ এবং অশ্রাব্য অপমান থেকে বেঁচে গেল, এতে কার লাভ হবে? চিন্তার চাকাটা ঘোরাতে ঘোরাতে হিমশিম খাচ্ছে শেফালি। কে হবে, কে হবে, কে হবে? এক নাগাড়ে ভাবতে ভাবতে চট করে দৃষ্টি থামালো। চোখ স্থির করে অপলক চাহনিতে সুজলার দিকে তাকালো। সুজলা তখন ওর দিকে তাকিয়েছিল। দুজনের দৃষ্টি যখন একীভূত হয়ে মোদ্দা কথায় বসলো, তখনও শেফালি নিশ্চল চাহনিতে মূঢ় হয়ে আছে। ঘরের ভেতর টিকটিকের ঠিক 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 আওয়াজটা হচ্ছে। আওয়াজটা এক পর্যায়ে থেমে গেলে শেফালি খুবই অবাক সূচকে বলল, মাহাতিম। সুজলার শক্ত মুখটা হ্যাঁ সূচকে নেড়ে উঠল। প্রত্যয়ের ভঙ্গিতে সুশীল ক্লান্তিতে বলল, দূরত্ব বাড়িয়েছে, গুরুত্ব কমায়নি। জোহরের ওয়াক্ত শেষ, দুপুরের দ্বীপ্রহ চলছে। মোল্লাবাড়িটা নীরব হয়ে আছে। সবাই নিজ নিজ কাজে ব্যস্ত বলে কোথাও কোনো সাড়া নেই। বাড়িতে আগের মতো হুল্লোড় নেই। শেফালির গজগজনির ঝগড়া নেই। সুরাইয়া ও সাবার চুলচুলালি নেই। সুজলার কর্কশ কণ্ঠের ভয় নেই। সবচেয়ে বড় পরিবর্তন, আজ হান্নান শেখ জীবিত নেই। বাড়িতে 6টি মানুষ বসবাস করলেও আগের মতো কিছু নেই। বাড়িটা এখন মৃতপুরী লাগে। রাত যত গভীর হয় গা তত ছমছম করে। মাঝে মাঝে পল্লী বিদ্যুৎ সমস্যা হলে পুরো রাত কারেন্ট থাকে না। তখন মোমবাতি জ্বালানো হয়, হারিকেন ধরানো হয়, কুপির ডিবা লাগানো হয়। বাড়িটার মধ্যে কোনো পুরুষ মানুষ নেই, তবুও বিপদের আশঙ্কা নিয়ে ভয় নেই। সবার বুকেই যেন তিমিরের ভয় কেটে গেছে। এখন অন্ধকারের স্বচ্ছন্দে চলাচল করতে পারে। কলপার থেকে গোসল সেরে রুমে ফিরল মেহিনুর। আজকের ঘটনাটা তার মন ও মস্তিষ্কে গভীরে দাগ ফেলেছে। যতবার মন ভর্তি পানি মাথায় ঢালছিল, তখন গুনগুন সুরে ওই বাজে কথাগুলোই ঘুরপাক খাচ্ছিল। এসব মানুষের জন্য গ্রামের শান্তি টিকে থাকে না। গ্রামবাসীরও বড্ড খারাপ আছে। অন্যায় আচরণ দেখেও তারা চুপচাপ সহ্য করে। যদি সত্যি সত্যি ওই ভণ্ড লোকটার পা ধরতে হতো, ছি, ভাবতে গাটা গুলিয়ে ওঠে। নীতির প্রবচন গিয়ে শেষমেশ লোকগুলো দুর্নীতিতে জড়ায়। দেশের মধ্যে ছোট ছোট দুর্নীতিবাজ জন্মে জন্মে পুরো সিস্টেমটাকে নষ্ট করে ফেলেছে। মানুষ এখন যেখানেই যায় সেখানেই দুর্নীতির ছোঁয়া লেগে থাকে। গায়ে লিনেনের কালো কামিজ, সাদা রঙের সালোয়ার, জর্জেট কাপড়ের সাদা ওড়নাটা বেশ পাতলা। আয়নার সামনে এসে চুলের গামছাটা খুলতেই পূর্ববর্তী ঘটনাগুলো মনে পড়ল। চুল মুছতে মুছতে মাথা ঘুরিয়ে সেই দরজার দিকে তাকালো, যে দরজার প্রবেশদ্বারে থমকানো দৃষ্টিতে নিজেকে সংযোগ রেখেছিল মাহাতিম। তার বিস্ময়ভূত মুখটা এখন কল্পনায় চিন্তা করে মেহিনুর। সেদিন বুঝি কঠিন লজ্জা পেয়েছিল, না হলে মানুষটা অপ্রতিভ হয়ে পালাতো না। মনে পড়লে খিলখিল করে হাসে মেহিনুর। দরজা থেকে চোখ সরিয়ে ফের আয়নার দিকে দেখল। চুল মোছা শেষ করে মাথায় মধ্যভাগে সিঁথি করল। ভেজা চুলগুলো পিঠের পেছনে ছেড়ে দিয়ে সাদা ওড়নাটা গলায় নিল। ডান হাতে ফোন এবং বাম হাতে ভেজা গামছা নিয়ে সোজা নিচে নামলো। আঙ্গিনার কাছে আসতেই সুরাইয়াকে দেখতে পেয়ে গামছা বাড়িয়ে দিল। বুবু, গামছাটা একটু নেড়ে দাও। হাত থেকে গামছা নিয়ে কাঁধে ফেলল সুরাইয়া। মুখে বলল, ঠিক আছে। হাতে লাল বালতি নিয়ে রান্নার পানি আনতে যাচ্ছে। মেহিনুর খাবারের প্লেট সাজিয়ে মায়ের কাছে গেল। মাগরিবের আগ পর্যন্ত মায়ের কাছেই থাকবে। ভেজানো দরজা ঠেলে ভেতর ঢুকলো মেহিনুর। বিছানার কাছে এসে প্লেট নিয়ে বসলো।
মাহমুদাকে ধরে ধরে উঠিয়ে হেড সাইডের সাথে হেলান দিয়ে বসালো। পানি ভর্তি স্টিলের গ্লাসটা মায়ের ঠোঁটে ধরতেই বলল, আজ খাবার নষ্ট করবে না, যেতটুকু খাওয়াবো সব খাবে, তুমি নষ্ট করলেই আমি খাবো না। মেয়ের শাসন দেখে মাহমুদা হাসল। যেদিন অসুখের কথা ঠিকঠাক মতো জানল সেদিন মেহিনুরের কি কান্না, মাকে জাপটে ধরে হাউমাউ করে কাঁদছিল। প্রথম দাদা পড়ে বাবা, এখন সম্ভবত মায়ের ছায়াটা হারিয়ে যাবে। যখন বিপদ আসে তখন একটার পর একটা আসতেই থাকে, নিস্তার নেই, স্বস্তি নেই, প্রাণ খুলে শ্বাস নেওয়ার সাহস নেই। মাথার উপর সব কিছু ভেঙে যায়, কুল কিনারা হারিয়ে অকুল পাথার জীবন হারায়, চোখে সবকিছু অন্ধকার লাগে। জীবনের বিভীষিতা সত্য, করুণ সত্য, নির্মূল সত্য বোধ হয় একটাই, মানুষ একদিন চলে যাবে। চিরন্তন এই সত্যবাণীকে মানুষ কতটা অগ্রাহ্য করে। এই সত্য অগ্রাহ্য করার ফলে আকস্মিক যাত্রাটা মেনে নিতে পারে না, অসহ্য আকারে পীড়া দেয়, অব্যক্ত দহনে হৃদয় ছাড়খাড় করে। মাহমুদা জানে না তার এই অভাগা মেয়েটির কপালে আরও কি কি লেখা আছে। জীবনের সব নাটকীয় ঘটনা যেন মানিকটার সাথেই ঘটে। আসন্ন মৃত্যু নিয়ে তার কোনো চিন্তা নেই, বুকে শুধু একটাই ভয়, তার মেয়েটা কি করবে। যার হাত ছেড়ে পুরনো বাড়িতে চলে এলো তাকে কি মেনে নেবে। মেহিনুর ভাত মাখিয়ে ছোট্ট লোকমাটা মায়ের মুখে ধরল, নরম করে বলল, বিসমিল্লাহ বলে খাও আম্মা, নষ্ট করো না। দুর্বল কাতর ঘোলা দৃষ্টিতে মুখ খুলে সে ফ্যাকাশের ঠোঁট দুটো ফাঁক গলে মেহিনুরের লোকমা গুজে দেয়। দাঁতের শক্তি ক্ষয় হয়ে আজ চিবানোর মুশকিল, নরম খিচুড়ি গিলে গিলে যতদূর টেকা যায়। মেহিনুর প্লেটের দিকে দৃষ্টি ফেলে লোকমা বানাতে ব্যস্ত। মাহমুদা ক্ষীণ সুরে বলল, মাহাতিম কাছে যাবি না? নামটা শুনে মেহিনুরের বুকটা মোচড় দিয়ে উঠল। লোকমা পাকানো হাতটা আপনা আপনি থেমে গেল। প্লেটের দিকে দৃষ্টি রেখে উত্তরের জন্য হাত রাতে লাগলো, কিন্তু কি উত্তর দিবে? অসুস্থ মায়ের মুখে কি উত্তর এগিয়ে দিবে? আবার লোকমা পাকিয়ে মুখ তুলল মেহিনুর। দ্বিতীয় লোকমাটা আগের মতো খাইয়ে দিতে নিরুত্তেজ গলায় বলল, উনি আমাকে চান না আম্মা, 2 বছর তো পেরিয়ে গেল, উনি কি খোঁজ নিয়েছেন? নেননি। আমি এ ব্যাপারে কথা বলতে চাই না, তুমি চুপ করে খাও তো, খাওয়ার সময় কথা বলতে হয় না। প্রসঙ্গটা এড়াতে চাইল মেহিনুর, মনের উপর পাথর চেপে দুঃখটা শিথিল করে রাখল, কিন্তু মায়ের তাড়নায় পারল না। আবার প্রশ্নের জাতাকলে ফেসে গেল, ওকে তুই ছেড়ে এসেছিস, ভুলটা কি তোর না? মায়ের প্রশ্নবিদ্ধ চাহনি থেকে দৃষ্টি নামালো মেহিনুর, 2 চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ছাড়ল। উত্তরে প্রত্যুত্তরের করতে মন আগাচ্ছে না। নীরবতাকে সাঙ্গ করে মেহিনুর একদম চুপ হয়ে গেল। মাহমুদা কিছুক্ষণ অপেক্ষা করে শেষমেশ উত্তরের আশা ত্যাগ করল। বহু কষ্টে সবটুকু খিচুড়ি গলা দিয়ে নামালো। আজকাল একটু বেশি খেলেই পেট ভরে লাগে, প্রচণ্ড বমি ভাব হয়, পানি পর্যন্ত গিলতে ইচ্ছে হয় না। মেহিনুর প্লেট রেখে হাত ধুয়ে ওষুধ ছিঁড়ে নিল, ট্যাবলেটগুলো গুঁড়ো করে পানিতে মিশিয়ে খাওয়ালো। আগের মতো শুয়ে দিয়ে চুলে কপালে বুলিয়ে দিল। মাহমুদা একটু আরাম পেয়ে চোখের পাতা বুঝে ফেলল। তন্দ্রায় রাজ্যে ডুব দিয়ে গভীর ঘুমে তলালো। ঘুমন্ত মায়ের মুখের দিকে তাকিয়ে আছে মেহিনুর। ডান হাতের আঙ্গুলগুলো চুলের গোড়ায় নড়ছে। যে গর্ভে 9টা মাসের পাড়ি দিয়ে পৃথিবী আলো দেখল সেই নারীটা যাওয়ার দিন গুনছে। হাতের উল্টো পিঠে চোখ ঘষল মেহিনুর। পানিগুলো টপ টপ করে বিছানায় ছিটকে পড়ল। শুকিয়ে যাওয়ার কঙ্কালসহ মুখটার দিকে নিচু হলো সে। কপালে ভাঁজ পড়া চামড়ায় ঠোঁট ছুঁয়ে স্নেহের চুমুটা বসিয়ে দিল। নাক টেনে মুখ উঠিয়ে গায়ে কাঁথা দিয়ে দিল। মায়ের পাশে গুটি মেরে শুয়ে পড়ল মেহিনুর। ভেজা দীর্ঘল চুলগুলো বিছানায় গড়িয়ে আজও ফ্লোরে যেয়ে পড়ল। মায়ের মা গন্ধের কাছে ঘনীভূত হয়ে চোখ বুজল সে। পাপড়ি গড়িয়ে অশ্রু ঝরতে ক্লান্ত দেহে ঘুমিয়ে পড়ল। রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে হারিকেন ধরাচ্ছে সাবা। পাশে কেরোসিনের বোতল নিয়ে দাঁড়িয়ে আছে সুরাইয়া। 2 বোন এখন অন্ধকার ঘুচাতে নিচে নেমেছে। একসাথে 4টা হারিকেন 2টো কুপি জ্বালিয়ে সবার ঘরে দিতে হবে। গরমের উত্তাপ বাড়তে দেরি। পল্লী বিদ্যুতের লোকেরা নিষ্ঠুরভাবে কারেন্ট নিয়ে টানাটানি করে। এক এলাকায় বন্ধ রেখে অন্য এলাকায় সাপ্লাই দেয়।
ঠিক এরকম ধারণা নিয়ে ক্ষোভ পুষেছে সুরাইয়া। সেটাই এখন জিদের সাথে প্রকাশ করে বলল, এই সময় কারেন্ট গেলে চলে? মেজাজটা খারাপ লাগে না? পড়তে বসবো, এদিকে কারেন্ট পকাত, গরমের জ্বালায় টেকা যাচ্ছে না বুবু। সাবা হারিকেন পলতে ঠিক করতেই হাত থামালো। সুরাইয়ার দিকে বিরক্তির দৃষ্টি ছুড়ে বলল, ওই কারেন্টের ব্যাটারিকে আমার জামাই লাগে? আমি বললেই ওরা কারেন্ট দেবে? বেশি ভটভট করলে একদম হারিকেন তুলে মারবো। সাবার তেজালো হুঙ্কারে শান্ত হলো সুরাইয়া। একে একে সব হারিকেন বাতি ধরিয়ে কুপিগুলো হাতে নিল। সুরাইয়ার কাছে 3টা হারিকেন হাতল ধরিয়ে পাঠালো। বাকি একটা হারিকেন নিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠল। সুরাইয়া 2টো হারিকেন ভিতর করে সবশেষে সুজলার কাছে গেল। পর্দা দেওয়ার রুমটায় কাছে যেতেই হঠাৎ ভেতর থেকে আওয়াজ এলো। সুজলা কার সাথে যেন আলাপ করছে, ভেতর থেকে শোনা যাচ্ছে। তুমি হেসো না, তোমাকে চিনি বলে চুপ আছি। তুমি যে আজ কি কাহিনী করেছ সেটাই একটু আগে শেফালির সাথে আলোচনা করলাম। আমি টাকাটা নেব না, কারোর বউ পালার টাকা আমি রাখবো কেন? ও আমার মেয়ে, এই শেখ বংশের নাতি। ওর দেখভালের জন্য ওর দাদা নেই ঠিকই, কিন্তু এখনও 3টা মা বেঁচে আছে। ধানের কারবার থেকে যা আয় হয় আলহামদুলিল্লাহ। না, আমি কোনো কথা শুনবো না। টাকা পয়সা লেনদেন আমার সাথে না। হ্যাঁ, যা বলেছি তাই। আমি 1 আনাও নিতে রাজি নই। জোর করো না মাহাতিম, বাড়াবাড়িটা বেশি হচ্ছে। যেখানে বাড়াবাড়ি প্রয়োজন সেখানে। হঠাৎ থেমে গেল সুজলা। কয়েক সেকেন্ডের জন্য ওপাশ বন্ধ। সুরাইয়া ব্যাপারটা দেখার জন্য পর্দা ফাঁক করতে ভীষণ খেল সে। সুজলা চরম উত্তেজনা নিয়ে অস্থির কণ্ঠে বলছে, কি সত্যি? কবে? গ্রাম্য চরাচর আধারে ডুবেছে, নেই কোথাও আলো। বিদ্যুৎ যেতে দেরি, পুরো গ্রামের উপর অন্ধকার ঘানতে দেরি নেই। রুমের সবগুলো জানালা খুলে দিয়ে টেবিলে বসেছে মেহিনুর। টেবিলের ডান দিকটা জুড়ে একাডেমির বই, বাঁ দিকটা জুড়ে উপন্যাসের বই জায়গা নিয়েছে। চারকোনা টেবিলটায় সব কিছু সাজিয়ে গুজিয়ে রাখা। কলমদানিতে 4টা কলম দাঁড়িয়ে আছে। সেটার পাশেই এখন কুপির ডিবাটা স্থান নিয়েছে। হলদে আলোর টেবিলের চতুর্দিকটা উজ্জ্বল। চেয়ার টেনে খাতা মেলে অঙ্ক মেলাচ্ছে মেহিনুর। শেষ মুহূর্তের প্রস্তুতিটা নাকে মুখে করছে। আর মাত্র 4টা মাস বাকি আছে, এরপরেই কলেজের গুন্ডি পেরিয়ে ভার্সিটি মুখ হবে। ঘড়িতে রাত 11টা বাজে। দিনের গরম শেষে রাতটা এখন ঠান্ডা হয়েছে। খোলা জানালা দিয়ে সতেজ বাতাসটা মুহুর্মুহ করে গা শিউরে দিচ্ছে। চুলগুলো খোপায় গুজলেও লাভ হয়নি। এলো চুলগুলো বারবার চোখের সামনে এসে বিরক্ত করছে। জটিল একটা অঙ্ক নিয়ে বসে আছে মেহিনুর। 2 পৃষ্ঠা অঙ্ক করে শেষ পর্যন্ত মিলিয়ে ছাড়ল। বিরাট একটা হাঁপ ছাড়তেই অঙ্কের শেষে আনসার লিখল। শেষের বিন্দুটার কলম রাখতেই থমকে গেল মেহিনুর। কূপের আলোতে লেখাটা যেন স্থির নেত্রে দেখছে। আরও নিখুঁতভাবে দেখতে দেখতে হেসে ফেলল মেহিনুর। হাসি হাসি চোখে কলম ঘুরিয়ে আরও 3টে অক্ষর জুড়ে দিল। নিজের অজান্তেই অদ্ভুত প্রীতিডোরে আরক্ত হলো সে। কি লিখতে যে কি লিখল মেহিনুর! আনসার শব্দটাকে জটিল করে আনসারই বানিয়ে ফেলল। কি সাংঘাতিক, কি সর্বনাশ! দৌড়াতে দৌড়াতে রুমে এলো সুরাইয়া। বুকের হৃৎপিণ্ড যেন ধক ধক করে কাঁপছে। মুখ হাঁ করে নিঃশ্বাস নিচ্ছে। হাঁপাতে হাঁপাতে দরজার কাছে থামতে উৎকণ্ঠার সাথে ডাকলো, সাবা বুবু, ও বুবু, জলদি উঠো, তাড়াতাড়ি উঠো। কণ্ঠের ব্যগ্রত শুনে চোখ খুলল সাবা। মাত্র শুয়েছিল সে। দরজার দিকে তাকাতেই থরফর করে উঠে বসলো। সুরাইয়া চটপট হাতে দরজা লাগিয়ে বিছানার দিকে ছুটে আসলো। নিঃশ্বাস নিতে নিতে কপালের ঘাম মুছে চঞ্চল গলায় বলল, জানো কি হয়েছে? বড়মাকে ফোন দিয়েছে, বড়মার সাথে কথা বলছে। আমি হারিকেন দিতে গিয়ে সব শুনে ফেলেছি। সুরাইয়া ফরফরানের অবস্থা দেখে প্রচুর কৌতূহল হচ্ছে সাবা। আসল কথাটা শোনার জন্য বেকুল হচ্ছে সে। সুরাইয়াকে তাগাদা দিয়ে বেচুইন সুরে বলল, বল তাড়াতাড়ি বল, কি শুনলি? আরে গাধি, তোর হাঁপানি থামা, তাড়াতাড়ি বল। এমনি কথাটা শোনার জন্য তর সইছে না, জলদি বল। বড় একটা ঢোক গিলে নিজেকে শান্ত করল সুরাইয়া। শুষ্ক ঠোঁটে জিভ বুলিয়ে নিচু সুরে বলল, ভাইয়া আসছে বুবু, উনি নাকি শীঘ্রই আসছে। আমি যে কত খুশি হয়েছি, কি পরিমাণ আনন্দ লাগছে। আমি শুধু এই দিনটাকে অপেক্ষা ছিলাম বুবু। মেহিনুর যে কত বড় বেড়েছে
সেটা এখন ক্যাচক্যাচ করে ভাইয়া কেটে দিবে। নিচে হারিকেন দিতে গিয়েছিলাম, বড় মা দেখি চোরের মতো কথা বলছে। খটকা লাগতেই পুরো ঘটনা শুনে ফেলেছি। ভাইয়া হয়তো ভরণ পোষণের জন্য টাকা সেধেছিল, বড় মা নেয়নি। আর জানো, ওই এমপির কলটা ভাইয়াই করেছিল। এবার বুঝো ওই ভদ্রলোক কি ভয়ঙ্কর। দূর থেকে চেয়ারম্যানকে আচ্ছা মতো পেদিয়েছে। আমি তো শুনেই অবাক। ভিড়মি খেয়ে না পারতে তোমার কাছে ছুটে আসলাম। মুখে হাত চাপলো সাবা। হাঁ হয়ে সুরাইয়ার দিকে তাকাতে সুরাইয়া হ্যাঁ সূচকে মাথা নাড়াতে লাগলো। সাবার দিকে আরেকটু এগিয়ে নিচু সুরে বলল, একদিকে যেমন আনন্দ হচ্ছে, অন্যদিকে তেমন চিন্তা হচ্ছে সাবা বাবু। ভাইয়া খুব ঠান্ডা মাথার মানুষ। উনি যেভাবে সব কিছু দেখাশোনা করছেন, সবার প্রতি খেয়াল রাখছেন, মেহিনুর কি ওটা নিতে পারবে? তোমার কি মনে হয় মেহিনুর জেদটা ছেড়ে দিবে? কথাটা শুনে ঠোঁট ভিজালো সাবা। অন্যমনস্ক দৃষ্টিতে ভাবনার রাজ্যে ডুবে গেল। কথাটা ভুল বলিনি সুরাইয়া। এক প্রাশিক্ষিত দৃষ্টিতে চিন্তা করলে মেহিনুরকে সঠিক মনে হবে। নিজের গরিমায় দাগ লাগলে কোনো মেয়ে চুপ রইবে না। হয় নিজের আত্মসম্মান ক্ষুণ্ণ করে দিনের পর দিন স্বামীর ঘর করবে, নয়তো সব কিছু ছেড়ে ছুড়ে নিজের জন্য আগাবে। মেহিনুর সব সময় শান্ত সুলভ থাকতো, মানুষও খোঁজাতে দেরি করতো না। কিন্তু ধৈর্যের শেষ সীমাটা যখন অতি মাত্রায় পেরিয়ে যায়, তখন মানুষের আত্মকেন্দ্রে চেতনা কখন তেজিভাবে রুখে সে নিজেও জানে না। ভাইয়া সেদিন কী কারণে কথাগুলো বলেছেন, সেটার একমাত্র উত্তর উনিই দিতে পারবেন। কেন এতদিন যাবৎ গা ঢাকা দিয়ে থাকছেন? হালালভাবে স্বামী স্ত্রী হওয়া সত্ত্বেও কেন তিনি দূরত্ব রেখে চলেছেন? কেন আড়ালে থেকে সব কিছু দেখাশোনা করছেন, তাও আবার 2 বছর ইচ্ছাপূর্বক যোগাযোগ ছিন্ন রেখেছেন? সব কিছুর যুক্তিপূর্ণ উত্তর আছে। মাহাতিম ভাইয়া অকারণে কোনো ভুলভাল কাজ করবে না, অন্তত এই ব্যাপারে পুরোপুরি ওয়াকিব হল। অন্য চেতনায় নির্বিষ্ট ছিল সাবা। হঠাৎ সুরাইয়ের উদ্দেশ্যে শক্তভাবে জবাব দিল, ঠান্ডা মাথার মানুষ ঠান্ডাভাবেই সামলাবে, মূর্খের মতো জবরদস্তি করবে না। মেহিনুরকে উনি বুঝে বলে চুপ মেরে আছেন। একবার আসুক, সবটা জানতে পারবি। আর একটু ধৈর্য ধর। পুরো ঘটনা না জেনে মতামত ছড়াটা বোকামি হবে। শিক্ষিত হয়েও মূর্খের মতো লাফালাফি করাটা চলবে না। কথাটার ভেতর কী ছিল সুরাইয়া জানে না, কিন্তু সাবার চোখ দুটোতে অদ্ভুত তেজ ঝিকমিক করছিল, যেন সাবার ভেতরটা সত্য কিছু একটা আঁচ করতে পেরেছে। আগ বাড়িয়ে মাহাতিমের ব্যাপারে কথা বলতে নারাজ। শাহনাজের পর সবচেয়ে যুক্তিবাদী চেতনা রাখে সাবা। মাঝে মাঝে অরুণচণ্ডী আচরণ দেখালেও কিছু ক্ষেত্রে প্রচণ্ড শক্ত ব্যবহার করে। শাহনাজের কাছে সকল সমস্যার সমাধান মিলত। সব বোনের মধ্যে প্রীতিপূর্ণ আচরণটা শাহনাজের জন্য বজায় থাকত, কিন্তু আজ সেই আচরণ সাবা পালন করে। সাবা আগের চেয়ে কিছুটা রক্ষা হয়েছে। নিস্তব্ধ রুমটার ভেতর জোরে নিঃশ্বাস ফেলল সাবা। শব্দটা রুমের দেয়ালে দেয়ালে ছড়িয়ে গেল। সাবাকে নিশ্চুপ দেখে কোমল হলো সুরাইয়া। কণ্ঠস্বর নিচু করে প্রসন্ন গলায় বলল, তুমি ওই ছেলেটাকে ফিরিয়ে দিয়েছো? চট করে চোখে চোখ ফেলল সাবা। তির্যক চাহনিতে কাটকাট ভঙ্গিতে বলল, কেন? ওই ব্যাপারে প্রশ্ন করছিস কেন? জেনে কি করবি? লাগাতার প্রশ্নের মুখোমুখি হতেই মিনমিন করল সুরাইয়া। অপ্রস্তুত একটা হাসি দিয়ে আমতা আমতা সুরে বলল, মানে বুবু, তুমি একটু শান্ত হও। আমার কথা না শুনে ক্ষেপতে যেও না। আসলে ওই ছেলেটা আমার সাথে দেখা করেছে। ও তোমার কাছে মাপ চেয়েছে বুবু। বলেছে চেয়ারম্যানের ব্যাপারটার জন্য সে খুব লজ্জিত। তুমি যদি তার সাথে কথা বলে মিটমাট করে নাও তাহলে। ভয়ে ভয়ে থেমে গেল সুরাইয়া। বাকি কথাটা কোনোভাবেই শেষ করতে পারল না। সাবার রুক্ষমূর্তির চেহারা দেখে বহু কষ্টে ঢোক গিলল। ভীত বিহম্বল চোখ দুটো বিছানায় এঁটে বলল, পরশু তো বিদায় অনুষ্ঠান, কলেজের কাজে ব্যস্ত থাকবে, এজন্য কাল তোমার সাথে দেখা করতে চেয়েছে। জাওতলায় মোড়ে সকাল 11। পুরো রুমটার ভেতর ঠাস করে শব্দ হলো। কয়েক নেনো সেকেন্ডের জন্য হারিকেনটা কেঁপে উঠল। এরপর সব কিছু থম লাগানো অবস্থা। ক্রোধের আক্রোশে চড় লাগিয়েছে সাবা। এরকম আগ বাড়ানো স্বভাব তার কম্পিনো কালের সহ্য না। সুরাইয়া বাগাল ধরে চোখ নিচু করেছে। এখনই আকস্মিক বর্ষণের শিকার হবে সে। সুরাইয়া নতমুখ দেখে শক্ত চোখে তাকালো। কর্কশ কণ্ঠে চিবিয়ে চিবিয়ে বলল, সাবা, আমি ওর সাথে দেখা করব না। তোকে শেষবারের মতো শাসিয়ে দিচ্ছি। ওই ছেলের সামনে তুই যাবি না। তোকে দ্বিতীয়বার বিরক্ত করলে মেহিনুরের মতো স্যান্ডেল খুলে মারবি। কথাগুলো মনে রাখিস।
কলেজের মাটিতে আজ শেষ দিন। 2 বছরের সময়সীমা আজ ইতি টানতে চলেছে। জীবনের দ্বিতীয় স্তরটা দেখতে দেখতে শেষের দিকে। অবলীলায় কতগুলো বছর হারিয়ে দিল। শৈশবের দিনগুলো এখন সজীব পাতার মতো লাগে। ইচ্ছে হয় সেই ছোট্টবেলায় ফিরে যাই, সেই অবুঝপনার দিনগুলোতে আবার ডুব দেই। সবাইকে নিয়ে আনন্দ কোলাহল আবার মেতে উঠি। পরিবারের কাছে ছোট্ট বাচ্চাটি হয়ে যাই। আবারও সেই পুরনো দিনের মতো আদরে আদরে বেড়ে উঠি। মায়ের কাছে বকা, বাবার কাছে আদর, বোনের কাছে খুনসুটি, বড়দের কাছে ভালোবাসা নিয়ে আবার বড় হই। কিন্তু হায়, সে কি হয়? চলে যাওয়া সময়গুলো কখনো ফিরে আসে? কলেজের শেষ ক্লাসটি করে মাঠে বসেছে মেহিনুর। মাঠের জমিনটা সবুজ ঘাসের ঘেরা। ডান হাতে ঘাসগুলো ছুঁয়ে যাচ্ছে মেহিনুর। খোঁচা খোঁচা ঘাসগুলো হাতের তেলোয় সুরসুরি অনুভূতি জাগিয়ে দিচ্ছে। নাকে আসছে বেলি ফুলের সুগন্ধ। গা শীতল করে ঠান্ডা হাওয়া ছুটছে, উড়িয়ে দিচ্ছে কানের এলোমেলো চুল। ঘাসের দিকে নরম দৃষ্টি ছুঁড়ে স্মৃতি বুনছে সে। ডান হাতের নিচে সুরসুরি কাতর অনুভূতিটা মাহাতিমের মতো লাগছে। পাগল লোকটা সবসময় শেভ করত দুগাল, কখনো দাড়ি দেখেনি সে। ফ্রেন্ডের নিয়ম মানতে গিয়ে গাল দুটো ক্লিন শেপ রাখছে। ঘুমন্ত মাহাতিমের গালটা যখন কোমল হাতে ছুতো, তখন প্রাণচঞ্চল অনুভূতিটা আষ্টে পৃষ্ঠে ছড়িয়ে যেত। মুখে ফুটে উঠত এক চিলতে হাসি। মনের আনাচে কানাচে লেগে যেত এক টুকরো সুখ। প্রথম স্পর্শ, প্রথম অনুভূতি, প্রথম পুরুষ, প্রথম ভালো লাগা, প্রথম আনন্দ, প্রথম শান্তি, সব কিছুই সেই লোকটা দখলস্থ করেছিল। এত দূর এসে থাকছে, তবুও ক্ষণে ক্ষণে মনের ভেতর উত্তাল চালিয়ে যাচ্ছে। আজ দূরত্বের পল্লাটা ভারী, খুব ভারী। বিষাক্ত স্মৃতিগুলো বাটখারার কাজ করছে। ক্রমে ক্রমে দূরত্বের পাল্লাটা আরও ভারী করছে। কিন্তু দিন শেষে মনের উপর বাটখারার দাগ লাগেনি। স্মৃতিগুলো পদন্তলি হয়নি। আকাশটা কখন মেঘে ঢাকা পড়েছে খেয়ালই করেনি মেহিনুর। নিজের অতীত নিয়ে এতটাই বিভোর ছিল যে প্রকৃতির চেহারা দেখতে পায়নি। টুপটুপ করে ফোঁটায় ফোঁটায় বৃষ্টি পড়ছে। হাতের উপর গোলাকার বিন্দুটা পরতেই সদ্বিত ফিরে পেল। বাতাসের শো শো ধ্বনি যেন খিলখিল করে সুরে হাসছে। চঞ্চল কিশোরীর ন্যায় বৃষ্টির উল্লাসের মতো উঠছে। ঝোপ করে মেদিনী ভিজিয়ে বৃষ্টি শুরু হলো। ঘাসের চেহারার বদলে গিয়ে দারুণ রূপ ধরল। কিছুক্ষণের ভেতর পুরোপুরি ভিজে গেল মেহিনুর। বৃষ্টি দেখে একটুও উঠল না সে। দু চোখ বন্ধ করে আকাশের দিকে মুখ তুলল। বৃষ্টির অজস্র ফোঁটা সারা মুখ ছুঁয়ে ঝরছে। বুক ফুলিয়ে গভীর নিঃশ্বাস নিল মেহিনুর। মনের কোণে শীতল অনুভূতি আবদ্ধ করতে আনমনে বলে উঠল, যে বৃষ্টি ছুঁয়ে একদিন আপনাকে চেয়েছিলাম, সেই বৃষ্টি আবারও আমাকে ভিখিরি বানিয়ে দিচ্ছে। আপনার জন্য প্রাণপণে আবদার করেছিলাম, আজ ফরিয়াদ করার জন্য মন বেকুল হচ্ছে। যদি এই বৃষ্টির মতো হুট করে চলে আসতেন, ঠিক এভাবেই না জানিয়ে হাজির হতেন, জানি আরজিগুলো কবুল হবে না। বৃষ্টির মিঠা স্বাদের সাথে নোনা অস্ত্রগুলো ঝরে গেল। গাল বেয়ে দু চোখের কোণা ছেড়ে ঘাসের উপর পড়ল। আকাশ থেকে মুখ নামিয়ে ব্যাগটা কাঁধে তুলল মেহিনুর। ভিজতে ভিজতে মাঠ পেরিয়ে গেটের বাইরে চলে গেল। আগামীকাল বিদায় অনুষ্ঠান। বোর্ড পরীক্ষার জন্য মাত্র 2 মাস বাকি। কলেজ কর্তৃপক্ষ ছোটোখাটো আয়োজনের জন্য অনুষ্ঠান রেখেছে। সেই উপলক্ষে কলেজ জুড়ে উৎসব ছোঁয়া লেগেছে। অনুষ্ঠান নিয়ে প্রচুর এক্সাইটেড সুরাইয়া। সকালের বৃষ্টি থামতেই শেফালির কাছে শাড়ির জন্য গেল। শেফালি তখন মাহমুদের জন্য বনাজি ওষুধ বানাচ্ছিল। সুজলা পাশ থেকে ওষুধের রস নিংড়ে চলছে। সুরাইয়ার কাছে আসতেই হাঁটু গোজ করে বসল। মায়ের উদ্দেশ্যে মিনতি সুরে বলল, আম্মা, কালকের জন্য একটা শাড়ি দিবা? সবাই সুন্দর শাড়ি পরে যাবে, আমার একটা সুন্দর শাড়ি দরকার। ও বড় মা, আপনি আমাদের শাড়ি পছন্দ করে দেন। কি রঙের শাড়ি পরবো বুঝতে পারছি না। সুজলা 2 হাতে রস নিংড়ে বললেন, তাহলে তোর মায়ের কাছে পেনাচ্ছিস কেন? আমার ঘর চিনিস না? চল ঘরে চল। দাঁড়া, হাত ধুয়ে নেই। পাশে থাকা বালতিতে হাত ধুলেন সুজলা। বসা থেকে উঠতে উঠতে আঁচলে হাত মুছলেন। সুরাইয়াকে নিয়ে ঘরে চলে গেলে বাকি দুজনকে ডেকে পাঠালেন। সাবা ও মেহিনুর বড়মার ঘরে আসতেই বিছানা ভর্তি শাড়ির বাহার দেখল। বেনারসি, জামদানি, তাঁত, সুতি, সিল্ক, কাতান সব ধরনের শাড়িতে বিছানো ভরা। সাবা শাড়ির অবস্থা দেখে কৌতূহলে বলল, আম্মা,
শাড়ি ছড়িয়ে বসে আছো কেন? শাড়ি বিতরণ চলছে নাকি? সাবার প্রশ্ন শুনে একগাল হাসলেন সুজলা। দুজনকে হাতের ইশারায় কাছে ডাকলেন। সাবা ও মেহিনুর কাছে আসতেই বিগলিত সুরে বললেন, কাল যে অনুষ্ঠান, তোরা গাধার দল একটাবারও বলেছিস? সবাই সেজেগুজে যাবে আর এই বাড়ির ফকিন্নিগুলো গিন্নি সেজে বেরোবে। সাবা, এদিকে আয়। এই মেহিনুর, তোকে কি নেমন্ত্রণ পাঠিয়ে আসতে বলবো? দুটোই সুরাইয়ার পাশে বস। বড়মার আদেশটা চুপচাপ পালন করলো। দু বোন একসাথে বিছানায় বসে পড়ল। সুজলা হাতড়ে হাতড়ে দুটো শাড়ি বের করলেন। সাবা ও সুরাইয়ার সামনে রেখে সচ্ছল গলায় বললেন, এই তাঁতের শাড়িটা সাবা পরবি, তোর গায়ের সাথে খয়েরি রংটা মানাবে। সুরাইয়া, সুতির শাড়িটা তুই পরবি। শোন, মন খারাপ করবি না। তুই সাবার মতো গরম সহ্য করতে পারিস না, এই জন্য তোকে হালকা গোলাপি রঙের কাপড় দিলাম। সকালে বাগান থেকে 3টা গোলাপ ফুল ছিঁড়ে আনবি, আমি খোপায় বেঁধে দেব। এটার সাথে সাদা ব্লাউজ পরবি না, গরমের জন্য সাদা রং বিচ্ছিরি লাগবে। তোর গোলাপি ব্লাউজ আছে না, ওটাই পরিস। খুব শুকনোভাবে দুজনকে বুঝিয়ে দিলেন সুজলা। ঠিক মায়ের মতো সব কিছু বাতলে দিলেন তিনি। শাড়ির এমন চমৎকার পছন্দ দেখে দুজনেই প্রসন্ন হাসি দিল। সুরাইয়া খুশিতে গদগদ বিহ্বল সুরে বলল, অনেক সুন্দর হয়েছে বড়মা, আমি মনে মনে এমন রংটাই চাচ্ছিলাম। আমি কাল সকাল সকাল বড় দেখে ফুল তুলে আনবো, আমাকে সুন্দর করে বেঁধে দিবেন। ও বড়মা, আমি কিন্তু কাজল দিতে পারি না, আমাকে একটু গাঢ় করে কাজল লাগিয়ে দিবেন। সাজগোজের আলাপ বাড়তে সাবার খটকা লাগলো। আম্মা যে মেহিনুরের জন্য শাড়ি দিল না, সে কি ব্যাপারটা ভুলে গেল নাকি? মনে পড়তে মায়ের উদ্দেশ্যে ফট করে বলল, মেহিনুরের শাড়ি কই? ও শাড়ি যে দিলে না, ও কাল কি পরবে? প্রশ্নটা নেহাত সুজলার জন্য ছিল, কিন্তু সেটা বিফলে করে মেহিনুর জবাব দিল, আমি কোনো শাড়ি পরবো না বুবু, তোমাদের সাথে আমাকে জড়িও না। এমন রহস্যজনক কথা শুনে ভ্রু কুচকালো সুজলা। চরের জন্য হাত উঠিয়ে কপাট রাগে বলল, একটা মারবো। তুই কি আলাদা নাকি? ওরা শাড়ি পরবে মানে তুইও পরবি, সোজা হিসাব। আয় আমার সঙ্গে, তোর শাড়ি আমি দেখাচ্ছি। ওঠ এখন। অগত্যা বসা থেকে উঠে গেল মেহিনুর। বড়মার পিছু পিছু আলমারির কাছে গেল। বাকি দুজন নিজেদের শাড়ি পেয়ে চুপচাপ সটকে পড়ল। সুজলা আলমারির দ্বিতীয় দ্বার খুললেন, ভেতর থেকে এক টান দিয়ে শপিং ব্যাগ আনলেন। মেহিনুরের সামনে ব্যাগ থেকে একটা প্যাকেট বের করলেন। মেহিনুর সেটা দেখে সমান্তরাল কপালে ভাঁজ ফেলে তাকালো। সন্দিহান দৃষ্টিতে বড়মার দিকে তাকাতে সুজলা একটি শাড়ি মেলে ধরলেন। জামদানি কাপড়ের গাঢ় নীল শাড়ি, নিচের এক প্রস্থ পাড়টা কুচকুচে কালো, পুরো শাড়িটা উপর কালো সুতার বুনন। মেহিনুর হঠাৎ অস্থির অনুভব করলো। রংটা খুব পরিচিত, খুব বেশি ঘনিষ্ঠ। ওই রংটার কাছে মন বারবার হেরে যায়, খুব অদ্ভুত কারণে আসক্ত হয়। ঠোঁট নিষ্কৃত হয়ে শুধু একটাই শব্দ বেরোয়, নেভি। শাড়িটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে সুজলা সেটা এগিয়ে দিলেন। মেহিনুরকে ডান হাতে টেনে শাড়িটা ধরিয়ে দিয়ে বললেন, এটাই পরিস, তোকে খুব সুন্দর লাগবে। ভেতরের ব্লাউজ পেটিকোট সব মাপ মতন আছে, কাল সুন্দর করে পরিস। কিছু বলতে পারল না মেহিনুর, কিছু বলতে পারল না। শাড়িটা হাতে নিয়ে নির্বাক হয়ে গেছে। প্রত্যুত্তরে কী বলা দরকার সেই হুঁশ নেই। কোনো কথা না বলে রোবটের মতো বেরিয়ে গেল। খালি দরজার দিকে দৃষ্টি ফেলে মুচকি হাসলেন সুজলা। বহুদিন পর কারোর সুপ্ত ইচ্ছাটা পূর্ণ করলেন তিনি। শাড়ি হাতে নিজের রুমে ফিরল মেহিনুর। দুহাত নামিয়ে শাড়িটা বিছানার উপর রাখল। সকালের ঝিরঝিরে হাওয়াটা এখনো শীতল, সেই হাওয়াটা রুম ছড়িয়ে দাপড়াচ্ছে, জানালার পর্দা উড়াচ্ছে, মেহিনুরের চুল উড়াচ্ছে, আরও উড়াচ্ছে টেবিলের কাগজ। পরন্ত বিকেলের শান্ত মূর্তির চেহারা দিক ছাপিয়ে যাচ্ছে। মনে হচ্ছে কিছু হবে। উচ্চানটন মন কিছুতেই শান্ত হচ্ছে না, কেমন যেন হচ্ছে। এই অনুভূতি কি ভয়ের না অভয়ের বুঝতে পারছে না মেহিনুর। দৃষ্টিটা উদ্ভ্রান্তের মতো দিশেহারা হতে অস্থির অনুভব করছে। কানে আসছে কাগজ উড়ার শব্দ। কোনো শব্দই আজ স্বাভাবিক লাগছে না। শব্দের খোঁজে ডানে তাকাতেই টেবিলের খাতাটা দেখতে পেল। তখনই অন্যদিকে থেকে ফোন বিপ করে উঠল। মেসেজের টিউনটা তোয়াক্কা করল না মেহিনুর। টেবিলের দিকে ধীর পায়ে এগিয়ে গেল। মুখের উপর এক গুচ্ছ চুল ঝাপটে খেতে উড়ন্ত পেজে চোখ পড়ল। তৎক্ষণাৎ বুকটার মধ্যে ধক করে লাগলো। কেউ যেন সজোরে করাঘাত মারল। অবিরাম নিঃশ্বাস নিতে নিতে খাতার শেষ ভাগে তাকালো মেহিনুর। সেই আনসার থেকে আনসারের লেখাটার থমকে গেল সে।
বাতাসের উচ্ছ্বাস সময় অবস্থা এখনো পেজটা উড়াচ্ছে। ফোনের দিকে একটুও ধ্যান গেল না ওর। খাতাটা বন্ধের জন্য লেগে পড়লে ফোনের ব্যাপারে ভুলেই গেল। মেহনুর জানতেও পারল না ফোনটার কাহিনী, ধরতেও পারল না কেন ফোনটা বিপ হলো। নোটিফিকেশনটা, পর্দার ছোট্ট মেসেজটা দেখতে পেল না সে। সাইড ব্যাগের ভেতরে এখনো স্ক্রিনটা জ্বলে আছে। স্ক্রিনের উপর ভেসে আছে গানের গোটা গোটা শব্দ। আমি জানি কোনো একদিন কোনো এক নতুন ভোরে দেখা হবে আমাদের আবার এক স্বপ্নের শহরে। অদ্ভুত দোলাচলে ভাসল মেহিনুর। সকাল থেকে অশান্ত অনুভব হচ্ছে। কী নিয়ে অবচেতন মন হুঁশিয়ার দিচ্ছে, টের পায়নি সে। ঘুম থেকে উদ্ভ্রান্তের মতো মায়ের রুমে চলে যায়। গিয়ে দেখে মা ঘুমাচ্ছে, গভীর ঘুমে তলিয়ে আছে। মেহিনুর সেখানে দাঁড়িয়ে থাকে না, চুপচাপ চলে আসে। একটু পরে অনুষ্ঠানের জন্য রেডি হতে হবে, সেটা নিয়ে সাবা ও সুরাইয়ের মধ্যে বিশেষ আলোচনা চলছে। সাবা পায়েল পরবে না নূপুর পরবে, সুরাইয়া চুড়ি পরবে না ব্রেসলেট পরবে, এসব নিয়ে দফায় দফায় মতামত রাখা হচ্ছে। মেহিনুর একবার ওদের দিকে তাকালো, পরক্ষণে চোখ নামিয়ে রুমের দিকে চলল। সিঁড়ির ধাপে পা ফেলছে আর এলোমেলো ভাবনাগুলো প্রশ্ন হয়ে ছুটছে। সকালের ঘুমটা বীভৎস স্বপ্ন দেখে ভেঙেছে। স্বপ্নটার আগাগোড়া ধরতে পারেনি সে। রাত থেকে উদ্ভট উদ্ভট খেয়াল ঘুরপাক খাচ্ছে। একটুও স্বস্তি পাচ্ছে না মেহিনুর। রুমে ফিরতেই অগোছলা বিছানায় হাত দিল। কাঁথাটা ভাঁজ করতে করতে ঘড়ির দিকে তাকালো। সকাল 8:40। অনুষ্ঠান শুরু হবে 10টার দিকে। রওনা দিতে হবে 9:45টার দিকে। মেহিনুর আজ অস্থির চিত্রের জন্য স্বস্তি বোধ করছে না। সব কিছুতে অর্থবহ দিকটা যেন ফুটে ফুটে আছে। এই যেমন সকালবেলাটা রোজকার মতো লাগছে না। মনে হচ্ছে সকালের জ্বালাময় রোদটা আজ একটু মিষ্টি। প্রকৃতির বাতাসটা পোষমানা হরিণের মতো নরম। গাছের ডালাপালা নড়ার শব্দটা শ্রুতিমধুর। রুমের ভেতর অন্যান্য দিনের তুলনায় একটু বেশি আলো ঢুকেছে। একটা মিঠে গন্ধ চতুর্দিকে মিলেমিশে আছে। আজকের মতো ব্যাপারটা কি প্রতিদিন ঘটে? প্রতিদিন একই রকম ছবি নিয়ে সব কিছু বহাল থাকে, নাকি শুধু আজকের বেশভূষা বদলে গেছে? সব কিছুতে মায়া লাগানো উচ্ছ্বাস অনুভূতি হচ্ছে, নাকি সবই ভ্রম, নাকি সবই মস্তিষ্কের চাতুরতা? উদ্বিগ্ন মুখে বসে আছে সুজলা। রাত থেকে ঘুম নেই। নিরুপায় ভঙ্গিতে জিকির করছেন তিনি। প্রতি মুহূর্তে চিন্তায় আরও গুটিয়ে যাচ্ছেন। এবার সত্যিকার অর্থে মাহমুদা নেতিয়ে পড়েছে। মাহমুদার মুখে যে কালো ছাপটা দেখেছে সেটা ভয়ঙ্কর। মুখের ব্যক্ত করা মুশকিল। সচরাচর কাদের মুখে ওরকম ছাপ পড়ে এই নিয়ে ভালোভাবে জানেন তিনি। আগাম পরিস্থিতি কেমন হবে সেটা নিয়ে জল্পনা করে শেষ। শুধু একাগ্রচিত নিজেকে শান্ত রেখে চলেছেন। তিনি যদি ভেঙে পড়েন, পুরো খুঁটি উল্টে সব নষ্ট। এখনও কাঁধের দায়িত্বভার আছে। সংসারের সব কিছু দেখার পাশাপাশি 2 বিবাহযোগ্য মেয়ের চিন্তা আছে। মেহিনুরকে আগলে রাখার জন্য শক্ত চেতনা থাকা লাগবে। শেফালির পাশে ঢাল হিসেবে থাকার জন্য বদ্ধপরিকতা হতে হবে। সুজলা 2 চোখ বন্ধ করে বুক ভরা নিঃশ্বাস নিলেন। ডান হাতের তসবিটা ঠোঁটে ছুঁয়ে চুমু খেলেন। তিনি আজ বড় একা। ওনার পাশে সাহস জোগানোর মানুষ নেই। তিনি সকলের কাছে শক্ত প্রতিমা সেজে থাকেন, কিন্তু নিরীহ হৃদয়ের অলুপ্ত চেহারার 4 দেয়ালের ভেতরের গোটানো। শ্বশুরের কলঙ্ক দিনের পর দিন মাথায় নিয়ে চলেছেন, তবুও নির্বিকার চিত্রে দৃঢ়তার সাথে বসবাস করে যাচ্ছেন। আজ যেন মুমূর্ষ ঘণ্টার সংকেত না বাজুক, কারিশমার মতো সব যেন ঠিক হোক। মেহিনুরকে নিজের পেটে ধরেননি ঠিকই, কিন্তু মাতৃস্নেহের আদরটা কোনো অংশে কম রাখেননি। শাহনাজ ও সাবাকে যে নজরে এতকাল বড় করলেন, তেমনি ছায়াতলে দিয়ে প্রতিক্ষণ আগলে রেখেছেন। অপরদিকে তন্ন তন্ন করে মাহাতিমের দোষটা আজও খুঁজে পাননি। যদি স্ত্রীর প্রতি ক্ষোভ বা বিরক্তি থাকতো, তাহলে মাসে মাসে বেহুদা কারণে টাকা পাঠাতো না। মেহনুর এখনও কিছু জানে না, তাকে জানানোর জন্য নিষেধ করা হয়েছে। ঠোঁট নাড়িয়ে নিঃশব্দে জিকির করছেন সুজলা। সেই ভঙ্গিতেই রুম ছেড়ে মাহমুদের রুমে গেলেন। দরজা ভিজিয়ে তার শিয়রে কাছে বসলেন। বহু ধরনের আমল পড়ে মাহমুদার মুখে ফু দিলেন। মুখের উপর ফুকরা অবস্থা টের পেল। ঘুমন্ত মাহমুদা চোখ খিঁচুনি দিয়ে আস্তে আস্তে তাকালো। ঝাপসা জ্যোতিহীন দৃষ্টিতে সুজলার নতমুখ দেখে দুর্বল গলায় বলল,
ভাবি। সুজলা পরাজয়ের মতো চোখ বুজে ফেললেন। এই রুগ্ন চেহারা দেখে নিজেকেই গালাগাল করছেন। দুনিয়ার নিষ্ঠুর নিয়মটা বড়ই অসহ্য। তাকে কি বলে আশ্বস্ত করবেন? কিভাবে সুস্থতার খেতাব নিয়ে অটল থাকতে বলবেন? চোখ খুললে সুজলা। সরাসরি মাহমুদার দিকে দৃষ্টি পড়ল। মাহমুদা অভয় নয়নে শান্ত শিশুর মতো তাকিয়ে আছে, যেন মায়ের কাছে অব্যক্ত প্রশ্নের উত্তর চাচ্ছে। তসবিটা নিজের কোলে রেখে জীর্ণ কপালে হাত ছুঁয়ে দিলেন। সবটুকু নিরাশা মাটি করে হাসি মুখে বললেন, ও শাড়ি পরেছে ছোট বউ, আজ দেখিও কেমন করে সাজে। তোমার মেয়েটা এতদিন যা অবস্থা করলো, ভুলব না। এই স্যালোয়ার কামিজের জন্য কম যন্ত্রণা পোহাইনি। মিয়া বিবির টানাপোড়েনে আমি একদম শেষ। এখন কি নিয়ে চিন্তা হচ্ছে জানো? মাহাতিমকে নিয়ে। ছেলেটা খুব ভরসা করে শাড়িগুলো পাঠাতো। এতদিন শাড়িগুলো কি করেছি শুনলে? না জানি কেমন অবস্থা করবে। যাই হোক, তুমি ঘুমাও, তোমাকে 1 ঘন্টা পর ওষুধ দেব, ঠিক আছে? ফর্সা দেহটা স্নানে সিক্ত। স্নান শেষে চামড়াটা সোনালি রোদ্দুরের মতো ঝিকঝিক করছে। অদ্ভুত শোভায় লালিত হয়ে মনোহর লাগছে। গামছায় পেঁচানো চুলগুলো ছেড়ে দিল মেহিনুর। মেঝের উপর আকস্মিক বর্ষণের মতো টুপটুপ করে পানি ঝরল। কিছু পানি চুয়ে চুয়ে ঘাড় বেয়ে গায়ের বসন ভিজিয়ে দিচ্ছে। ব্লাউজটা পিঠ একটু একটু করে পানি শোষণ করছে। সকালের একটু মিষ্টি একটু ঝাঁঝালো রোদটা মেহিনুরকে ছুঁয়ে দিচ্ছে। বাতাসের কল্লোলটা ভেজা চুলগুলো নাড়াতে ব্যস্ত। লম্বা চুলগুলো আজ যত্ন করে ধুয়েছে। কেন ধুয়েছে জানা নেই। চুলের মিষ্টি ঘ্রাণে পুরো রুমটা ছেয়ে গেছে। সেই সুঘ্রাণের সাথে তরতাজা ফুলের গন্ধ জুড়ে আছে। গাঢ় নীল পেডিকোটটা একদম ঠিকঠাক। আয়নার সামনে দাঁড়িয়ে সুন্দর করে ফিতা দুটো বাঁধল মেহিনুর। টেনশন ছিল মখমলের নীল ব্লাউজটা নিয়ে, সেটাও দেখি মাপ মতো হলো। কি আশ্চর্য, বড়মা তো সবসময় মাপ নিয়ে ভুল করত। ভুল না হলেও গড়পড়ত ঠিকই করত। এবার ব্যতিক্রম হলো না কি করে? না, এটাও স্বাভাবিক ঘটনার মধ্যে ফেলা যাচ্ছে না। কেন এমন হচ্ছে? সব কিছুতে অন্যরকম ছোঁয়া লেগে আছে। শাড়ির ব্যাপার নিয়ে সবসময় দুটো মানুষ ঠিক থাকতো। প্রথমটা ছিল আম্মা, দ্বিতীয়টা ছিল মা। আর চিন্তা করল না সে। এমন আবোল তাবোল চিন্তার মানে আছে? হাতে বেশি সময় নেই, একটু দ্রুত রেডি হলে ওরই লাভ। শাড়িটা চটপট করে পেটিকোটের ভাঁজে ভাঁজে গুছতে থাকলো। সেই পুরনো দিনের মতো দক্ষ হাতে রপ্ত করে শাড়ি পরে ফেললো। আঁচলটা বাঁ কাঁধের সাথে মজবুত করে আটকালো। আয়নার দেখলো ব্লাউজটার স্লিপ কোনোই পর্যন্ত থেমেছে। এটাও কি অস্বাভাবিক ব্যাপার না? বিয়ের পর সবসময় ও এ ধরনের ব্লাউজ পরতো, তাও একজনের ইচ্ছানুসারে পরতে হতো। আবার মাথা ঝাড়া দিল সে। অদ্ভুত চিন্তা দূর করতে হবে। মাথার ডান দিকে তর্জনী আঙ্গুল দিয়ে সিটি কেটে নিল। চিরুনি তুলে চুলগুলো আঁচড়ে ফেলল। মুখে লাগালো স্বাভাবিক মাত্রার প্রসাধনী। না কম না বেশি, যতটুকু লাগালে একটা মানুষকে ঝাঁকজমক লাগবে না। মেহিনুর নিজেকে সেই ধারায় রাখলো। বড় বড় আঁখি দুটোকে কাজল টেনে নিল। সাবার দেওয়া ভ্রু পেন্সিলের একটুখানি ছোঁয়ালো। নরম কোমল আরক্ত ঠোঁট দুটোতে লিপস্টিক ছুঁয়ে নিল। কর্ণললিত শুকনো ছিদ্রে টপ করে ঢুকিয়ে ফেলল। 2 হাত ভরে রিনঝিন শব্দে নীলচুড়ি পড়ল। নিজেকে দেখার জন্য আয়না থেকে 2 কদম পিছিয়ে গেল মেহিনুর। পুরো প্রতিবিম্বটা আয়নার ফুটল, দরজার করাঘাত পড়ল। চট করে ডানে তাকালো সে। দরজার হাসিমুখো সাবা দাঁড়িয়ে আছে, 2 হাতে মুঠোয় সাদা সাদা গোলাপ ফুল। ভেতরে ঢুকে কাছে আসতেই আমোদ গলায় বলল, আয়, নীলপরীকে সাদা ফুল লাগিয়ে দেই। সাদা ফুলের দিকে এক পলক তাকালো মেহিনুর। লোবাতুর ফুলগুলো চুলে দেওয়ার জন্য ছটফট হচ্ছে। টাটকা ফুলের গন্ধে আরেকটু সিক্ত হওয়ার জন্য মনটা বড্ড চঞ্চল। মেহিনুর 2 ঠোঁট প্রসার করে হাসি দিয়ে বলল, তাহলে লাগিয়ে দাও, দেরি কিসের? খুশিতে ফুল নিয়ে চলে এলো সাবা। মাথার পেছনে একটার পর একটা ফুল সারিবদ্ধ করে বেঁধে দিল। মেহিনুরকে নিজের দিকে ঘুরিয়ে আপাদমস্তক দেখল সে। ডান হাতের বৃদ্ধাঙ্গুল উঁচিয়ে এমন ইশারা করলো যেটার অর্থ হচ্ছে একদম ফাটাফাটি লাগছে, পারফেক্ট। বোনের কাছ থেকে প্রশংসা শুনে খিলখিল করে হাসলো মেহিনুর। কাঁধে ব্যাগ তুলে যাওয়ার জন্য প্রস্তুত হলো। 2 বোন রুম থেকে বেরিয়ে পাশাপাশি হাঁটছিল। সাবা মাথা চুলকানোর ভান ধরে ফিস ফিস করে বলল, ইস, যদি নিবিড় মানুষজন দেখতো। মেহিনুরও ফিসফিস করে মলিন হাসিতে বলল, সেটা জীবনও সম্ভব না। দিনের বেলা কখনো চাঁদ ওঠে না। গ্রাম্য কলেজ হলেও আয়োজন বিশাল। সেই বিশাল আয়তনে
গোলাকার মাঠে প্যান্ডেল বসানো হয়েছে। বাঁশের খুঁটি গেড়ে গেড়ে পুরো মাঠ সাজানো হয়েছে। মাথার উপর সাদা নীল গোলাপি রঙের তেরপাল টাঙ্গানো। নীল রঙের চেয়ার বিছিয়ে বসার স্থান রেখেছে। গান বাজনার জন্য 4টা বড় বড় সাউন্ড সিস্টেম। স্টেজে দাঁড়িয়ে মাইক হাতে হ্যালো মাইক টেস্টি 1 2 বলা হচ্ছে। কলেজের চতুর্দিকে শিক্ষার্থীদের ভিড়। অবস্থা এমন যেন বিরাট উৎসব লেগেছে। সেখানে সবাই জাঁকজমকের সাথে সেজেগুজে এসেছে। কলেজটা মেয়েদের হলেও আজকের জন্য সেটা উন্মুক্ত করা। ফলে ঝালমুড়ি, ফুচকা, ভেলপুরি, আচারসহ সব খোলা খাবারের পশুরা বসেছে। মানুষের কিলবিল অবস্থা যেন চোখ ধাঁধানোর মতো। সুরাইয়া এমন অনুষ্ঠানে আসতে পেরে খুশিতে আত্মহারা। একটু পরপর ফুচকার জন্য ছুটে যেতে চাইছে, কিন্তু সাবার চোখ রাঙানি দেখে সাহস পাচ্ছে না। আধ ঘন্টার ভেতরেই উপস্থাপনার জন্য ছুটে যায় সুরাইয়া। উপস্থাপনার ব্যাপারটা সাবাও একটু আগে জেনেছে। সুরাইয়া ভেবেছিল সাবা ইচ্ছে মতো বকবে, কিন্তু না, বকেনি। শুধু চিন্তার সুরে বলেছে, আম্মা জানলে রক্ষে নেই। সেটা নিয়ে কিছু ভেবেছিস? সুরাইয়া অপরাধীর মতো না সূচকের মাথা নাড়ালো। দোষীদের মতো নিচু সুরে বলল, এই জন্যই আগ বাড়িয়ে জানাইনি। আমার উপস্থাপনা করার খুব শখ। ফেরদৌসী ম্যাডাম আছে না, ওই ম্যাডাম আমার উপস্থাপনা দেখে অনেক প্রশংসা করেছে। এরপর আর কথা হয়নি। সাবাহ শান্তভাবে বুঝিয়ে দিল, বাড়ির ব্যাপারটা বাড়িতেই দেখা যাবে, আপাতত এই কাজে মনোযোগ দিতে। সাবার সায় ও সম্মতি পেয়ে সবটুকু সংকোচ ঘুচে যায় ওর। আনন্দে খুশিতে 2 হাতে ঝাপটে ধরে সাবাকে। অনেকগুলো ধন্যবাদ জানিয়ে স্টেজের জন্য চলে যায়। সাবা আশেপাশে নিরীক্ষণ চালিয়ে যাচ্ছে। এখনও আসেনি কেন? আর কতক্ষণ ওয়েট করবে? বেশি ভিড় হলে কথা বলাটা মুশকিল হবে। সাবার বেচুইন অবস্থাটা ধরতে পারল না মেহিনুর। সে কৃষ্ণচূড়া গাছের দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল। ভিড় ছেড়ে সেখানে বসার জন্য সাবার উদ্দেশ্যে বলে উঠল, ওই কৃষ্ণচূড়া গাছটার কাছে যাই, চলো ওখানে গিয়ে বসি। সুন্দর ঘাস আছে, জায়গাটাও নিরিবিলি। ওখানে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকতে ভালো লাগছে না বুবু, চলো না ওখানে যাই। কথা মতো দূরের গাছটার দিকে দৃষ্টি রাখলো সাবা। মনে মনে বলল, এটাই মোক্ষম সুযোগ, যা করার তাড়াতাড়ি করতে হবে। মেহিনুরকে ওখানে পাঠানোর জন্য ছোট্ট কৌশল খাটালো। মেহিনুরের দিকে একটু উদ্বিগ্ন হয়ে তাকালে সাবা কিছুটা চিন্তিত ভান ধরে বলল, ওখানে বসতে চাচ্ছিস? মানুষ তো নেই, বেশি নিরিবিলি জায়গা হলে সমস্যা, যদি সাপ থাকে। মেহিনুর আশ্বস্ত সুরে জানালো, কোনো সাপ নেই বুবু, আমি আগেও ওখানে গিয়েছি, জায়গাটা একদম পরিষ্কার, তুমি আমার সঙ্গে আসো। প্রসঙ্গটা কাটাতে চাইছে সাবা। ওখানে যাওয়া যাবে না, যে করেই হোক মেহিনুরের কাছে থেকে দূরে সরতে হবে। মেহিনুর যতক্ষণ সাথে থাকবে ততক্ষণ পর্যন্ত নিস্তার নেই। আরেকবার সব দিকে সতর্কতার সাথে দৃষ্টি বুলালো। হঠাৎ ফুচকাওয়ালার পাশে চোখ আটকে গেল। এরপর দৃষ্টি ঘুরিয়ে সুরাইয়ার দিকে তাকালো সাবা। সুরাইয়ার এখন স্টেজে ব্যস্ত। ঢোক গিল সে। খুব ঠান্ডা মাথায় মিথ্যে বানাতে হবে। একটু ধাতস্থ হয়ে মেহিনুরের দিকে তাকালো। ঠোঁটে মিথ্যে হাসি টেনে স্বচ্ছ গলায় বলল, আমার বান্ধবী নুসরাতকে চিনিস? আমি ওর জন্য দাঁড়িয়ে আছি। ও আমাকে এইখানেই দাঁড়াতে বলেছে। যদি এসে খুঁজে না পায় তখন আবার বকাবকি করবে। তুই একটা কাজ কর, তুই বরং ওদিকটায় বস, আমি এক্ষুনি ফোন দিয়ে জিজ্ঞেস করি, দেখি কোথায় আছে। চট করে ব্যাগে হাত ঢুকালো সাবা। চেইন খুলে মোবাইল বের করলো। মেহিনুরকে আরেকটু ঘোলাটে করার জন্য কানে ফোন চাপলো। মেহিনুর ঠিক আছে বলে চুপচাপ চলে গেল। হেঁটে হেঁটে গাছটার নিচে চলে আসলো সে। পাতার ফাঁকফোঁকের গলে সূর্যের আলো ঘাসের উপর পড়ছে। চতুর্দিকে রক্তিম ফুলগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। সবুজ ঘাসের উপর লাল বর্ণটা চমৎকার। কাঁধের ব্যাগটা ঘাসের উপর রাখলো মেহিনুর। হাত বাড়িয়ে বড় একটা ফুল তুলে নিল। ঘ্রাণ শোকার জন্য চোখ বন্ধ করে নিঃশ্বাস নিল। বেলি ফুল বা গোলাপের মতো সুঘ্রাণ নেই, তবে রংটা এত রাজকীয় যে চোখের কাছে মারাত্মক লাগে। ফুল নিয়ে ব্যস্ত হতেই হঠাৎ ভ্রু কুঁচকে গেল। যে দিকটায় সাবা দাঁড়িয়েছিল সেখানে সে নেই, পুরোপুরি খালি। সাবা সেকেন্ডের ভেতর কোথায় গেল? মাঠ পেরিয়ে কলেজে বাইরে গেল সাবা। সামনে আগাচ্ছে আর বারবার ডান কাঁধের কাছে মুখ টেনে আর চোখে তাকাচ্ছে। পিছু পিছু সে আসছে কিনা এটাই দেখছে সে। শাড়ি ধরে দ্রুত পায়ে পাশের পরিত্যক্ত জায়গায় ঢুকলো। সেখানে এই সময় কখনো মানুষ থাকে না। মেহগুনি গাছের নিচে ছায়া দেখে সেখানে যাচ্ছিল সাবা। পিছু পিছু উক্ত ব্যক্তির হাজির। সবটুকু নীরবতা চুরমার চেঁচিয়ে ডাকলো সে, সাবা।
খট করে দাঁড়িয়ে পড়ল সাবা, তবে মাথা পিছু ঘোরালো না। পেছনের উক্ত ব্যক্তি সাবাকে থামতে দেখে এক দৌড়ে দিয়ে সামনে আসলো। সাবার মুখোমুখি হতেই ভ্রু দুটো কুঁচকে বলল, তুমি আমাকে কোন সাহসে ইগনোর করছো? সাবার চাহনি কঠোর, দাঁত যে রাগে কটমট করে সেটা স্পষ্ট। নাক ফুলিয়ে দম ছাড়ল সে, রাগে সুরে ধীরে ধীরে কথা টানল। আপনার মামার ঘটনা ভুলিনি তানবীর, নিশ্চয় সেটা আঙ্গুল দিয়ে বোঝাতে হবে না। ওই দিন আমার বোন দুটোকে শয়তানের মুখে ফেলে দিয়েছ। আমার আম্মাকে কি পরিমাণ অপমান করেছ আমি ভুলিনি। প্রতিটা বাক্যের মধ্যে রাগ মেশানো, জ্বলন্ত শিখার মতো সেটা জ্বলছে। রোষের আগুনটা চেহারার উপর আশ্চর্যভাবে প্রভাব ফেলেছে। তানবীর নিরুত্তেজ চোখে তাকালো, নিজেকে দোষী সাব্যস্ত করে বলল, আমি তো ভুল স্বীকার করেছি। কেন আমাকে সুযোগ দিচ্ছ না? আমাকে কেন ফিরিয়ে দিচ্ছ? আমার মধ্যে কি নেই সাবা? তোমাকে বিয়ে করতে চাইলাম, সেটাও ফিরিয়ে দিলে। তৎক্ষণাৎ চিৎকার করল সাবা, তর্জনী উঁচিয়ে রুষ্ট গলায় বলল, চুপ, আমি সাফাই শুনতে আসিনি, শুধু এটাই বলতে এসেছি আমার পিছুটা ভদ্র মানুষের মতো ছেড়ে দিন। আমাকে সহজভাবে নিয়েছেন, সেটার জন্য এখনও চুপ করে আছি। আমার আম্মার কানে যদি কথা লাগাই এখনই আপনার চামড়া ছিঁড়ে লবণ লাগাবে। ক্ষুদ্র চাহনিতে এক পা এগুলো তানভীর, আকস্মিকভাবে আগানো দেখে পিছিয়ে গেল সাবা। ক্রুদ্ধভাবে গলা উঁচালো তানভীর, রাগের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ভুল কথাটা বলে ফেলল, তোমার মেইন সমস্যাটা আমার ব্যাকগ্রাউন্ড নিয়ে। যেদিন থেকে শুনেছ শহরে থাকি, এখানে কাজের জন্য এসেছি, সেদিন থেকে আমাকে ইগনোর করে যাচ্ছ। ব্যাপারটা বুঝিনি মনে করেছ? আরে হান্নান মোল্লার কাহিনী শুনিনি, তোমার আনসারি ভাইয়ের ঘটনা শুনিনি, সবই শুনেছি। তোমার ছোট বোনের জন্য আমাকে ফিরিয়ে দিয়েছ সাবা। ওই মেয়ে স্বামীর কাছে লাথি খেয়ে ফিরেছে, সেটার জন্য তুমি আমার সাথে। প্রচণ্ড ক্ষোভে বাতাসের তাল কেটে চড় মারল, ঠাস জাতীয় আওয়াজটা চতুর্দিকে ছড়িয়ে পড়ল। তানভীর মূর্তির মতো ডানগাল ধরে থমকে গেছে, কিংকর্তব্য বিমূঢ় দৃষ্টিতে সাবার পানে তাকিয়ে আছে। সাবা ফুঁসতে থাকা রাগের চোটে আবার তর্জনী তুলল, পূর্বের চেয়ে দ্বিগুণ ক্ষোভ দেখিয়ে না সূচকে মাথা নাড়ালো। আমার পরিবার নিয়ে একটা কথাও না। যেখানে আমার বিশ্বাস নিয়ে খেলা করা হয়েছে সেখানে আমি চুপ থাকবো না। আমাকে অত সস্তা ভেবে ভালোই ভুল করেছ। ভেবেছিলে গ্রামের মেয়েকে যা বোঝাবো তাই বোঝা যাবে? আহ, এতই সহজ? আমাদের গ্রামে এসেই আমাদের তল্লাটে ঢুকবে, আসল চেহারা চিনিয়ে দিব। হান্নান মোল্লার সবার সাথে খারাপ করেছে, কিন্তু আমাদের সাথে গলা উঁচিয়ে কথা বলেনি। অন্তত আমার দুলাভাই নিয়ে কথা বলার আগে নিজের যোগ্যতা দেখিও। আমি আমার বাকি বোনদের মতো শান্ত মেয়ে না। যদি আমার আশেপাশে দ্বিতীয়বার দেখি খবর আছে, ভুলেও আমার বোনদের পিছু ঘাটাতে যাবে না। কপালে কোনো শনির আঁচড় বসাবো, সেটা সময় মতো দেখতে পাবেন। দম ভরে তর্জনী নামালো সাবা, দু হাতে এক ধাক্কা মেরে তানভীরকে সরিয়ে দিল। কোনো মেয়ের কাছে এই প্রথম অপদস্থ হলো তানভীর। বুকের চিতা পর্যন্ত থরথর করে কাঁপছে, রাগ সংবর করতে দুহাত মুষ্টিবদ্ধ করেছে। মাটি থেকে দৃষ্টি তুলল তানভীর, সাবার শেষ যাওয়াটার দিকে বিক্ষুব্ধ চাহনিতে ঢোক গিলল। মেহিনুর, নিজের নাম শুনে চোখ তুলল মেহিনুর। সামনে বাংলা বিভাগের লাকি মজুমদার ম্যাডাম দাঁড়িয়ে আছে। ম্যাডামকে দেখে তন্দ্র ভঙ্গিতে দাঁড়াতেই মেহিনুর সম্মান সূচকে বলল, আদাব ম্যাডাম, কিছু বলবেন? ম্যাডাম একটু ক্লান্ত গলায় অনুরোধ করে বলল, আদাব, একটু হেল্প করবে? কাল কলেজ বন্ধ দেখে পাঠাগারের থেকে বই আনতে গেছিলাম, ভুলে পাওয়া চশমাটা ফেলে এসেছি, একটু এনে দিবে? কলেজের ছাত্রীরা যখন মেহিনুর সংসার নিয়ে হাসাহাসি করত, তখন এই ম্যাডামই সবাইকে তিরস্কার করেছে। মানবিক অবক্ষয় নিয়ে এমন লেকচার ছুঁড়েছে, আজ অবধি নির্বিঘ্নে কলেজ করল মেহিনুর। তাই শ্রদ্ধা ভরে আদেশটা মেনে নিল সে। আপনি ওদিকটায় বসুন ম্যাডাম, আমি এক্ষুনি আপনার চশমা এনে দিচ্ছি। ঘাসের উপর ব্যাগ ফেলে পাঠাগারের রাস্তা ধরল। পাঠাগারটা একটু দূর, একদম কোলাহল মুক্ত শান্ত জায়গা। দোতলা বিল্ডিংয়ের পুরোটাই পাঠাগার করা হয়েছে। আজ সেটা খোলা থাকলেও লাইব্রেরিটা কাকা ছুটিতে। মেহিনুর পায়ে পায়ে হাঁটে পাঠাগারে পৌঁছালো। 4টা সিঁড়ি পেরিয়ে কাঠের খোলা দরজা দিয়ে ঢুকলো। ভেতরে একদম ঘুটঘুটে অন্ধকার। মেহিনুর সুইচ বোর্ডে আঙুল চেপে দুটো বাতি ধরিয়ে নিল। ভেতরে ঢুকে এদিক ওদিক তাকাতে কাঠের টেবিলে চশমা দেখতে পেল। সেখানে যেতেই এক প্রস্থ হাসি দিয়ে চশমাটা হাতে তুলল মেহিনুর। যাক, বেশি খোঁজাখুঁজি করতে হলো না। চশমার ডাট দুটো বন্ধ করতে নিলে অদ্ভুত একটা আওয়াজ হলো। ধপধপ শব্দটা কিসের? পায়ের আওয়াজ না,
শব্দটা তীব্র থেকে তীব্রতা হটে চট করে পিছু তাকালো মেহিনুর। অমনেই এক চিৎকার দিয়ে পিছিয়ে গেল সে। বুকটা ধক ধক করে লাফাচ্ছে। হৃৎপিণ্ডটা বুঝি খাঁচা চিরে বেরিয়ে আসবে। মাথার ভেতর রিড়িয়ে জাতীয় বাড়ি খাচ্ছে। ভয়ে একদর বিবর্ণ অবস্থা। মেহিনুর কথাই বলতে পারছে না। এই ছেলে এখানে কি করছে? মেহিনুর অনেক কষ্টে ঢোক গিলল। সমস্ত ভয় চেপে প্রশ্ন করে বসল, এখানে কি, কিসের জন্য এসেছেন? তানভীর একটু চুপ থেকে অদ্ভুত গলায় বলল, আপনার জন্য। প্রচুর হিসাব নিকাশ বাকি তো। বলুন, কোথা থেকে শুরু করব? কিভাবে করলে আপনি খুশি হবেন? নিঃশ্বাসটা যেন আটকে এলো। এই ছেলের মতলব কি? কথার ভাব গতি স্বাভাবিক না, একদম স্বাভাবিক না। এখান থেকে চিৎকার দিলেও বাইরে পৌঁছবে না। গরমের জন্য মাথা ঝিমঝিম করছে। শান্ত থাকতে হবে, খুব শান্ত হবে। ভয়ের চেহারা দেখলে আশকারা পেয়ে যাবে। আঁচলটা শক্ত করে খামচাতেই তানভীর নড়ে উঠল। পায়ের দিকে তাকাতেই শরীর কাটা দিল মেহিনুরের। তানভীর এক পা করে এগোচ্ছে। হাঁটার গতি আরও বাড়িয়ে দিলে তৎক্ষণাৎ শীষ বেজে উঠল। চমকে উঠল তানভীর। শীষ বাজালো কে? তানভীর সামনে তাকিয়ে দেখল মেহিনুর বিস্ফোরণ চোখে তাকিয়ে আছে। থপ করে হাতের চশমাটা পড়ে গেল ওর। তানভীর কৌতূহল গলায় শুধালো, পেছনে ভূত নাকি? শালার ভূতেরাও বুঝি শীষ মারে? গালিটা ছুঁড়ে পিছে তাকালো তানভীর। বিস্ময় অবাকে চূর্ণ হয়ে তাজ্জব বনে গেল। এই লোক শীষ বাজালো কেন? এই যে আমার আপুরো ভাইয়ারা, তোমরা কি কেউ বলতে পারবা শীষটা কোন লোকটা বাজিয়েছে?